This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টার্গেট হিট করে শত্রু নিকেশ সেনার কাজ, মৃতদেহের ব্যাগ গোনা সেনার কাজ নয়, মন্তব্য ভারতীয় এয়ারফোর্সের ডিজি একে ভারতীর। অপারেশন সিন্দুরে কতজন পাক সেনার মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে প্রশ্ন করেন এক সাংবাদিক, আর তখনই স্পষ্ট জবাব দেন এয়ার চিফ মার্শাল একে ভারতী। পাকিস্তানের কত সেনার মৃত্যু হয়েছে সেটা ওরা গুনবে, আমাদের কাজ নির্দিষ্ট টার্গেটে হিট করে শত্রু নিকেশ। How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. সংঘর্ষ বিরতির পর আজ প্রথম দুই দেশের জিজিএমওর বৈঠক। গতকাল সন্ধে সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় সেনার হুঙ্কার, একটা গুলি চললে দেখে নেয়ার হুঁশিয়ারি দেন ভারতের ডিজিএমও। আর ভারতের হুঙ্কারে গুটিয়ে গেল পাক সেনার লম্ফঝম্প। পেহেলগাঁও জঙ্গি হামলার পর এই প্রথম শান্তির রাত কাটালো ভারত। আমরা একবার রাজস্থানের দিকে নজর রাখবো। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। আর সুমন, এই প্রথম পেহেলগাঁও হামলার পর একটা শান্তির রাত ভারতবাসীর জন্য, রাজস্থান কি বলছে? দেখো, অবশ্যই শান্তির রাত কেটেছে, তবে সতর্কতার কোনো অভাব ছিল না। রাজস্থান সীমান্তের প্রত্যেকটি শহর সেখানে কিন্তু ব্ল্যাকআউট করা ছিল এবং সারা রাত ব্ল্যাকআউট থেকেছে। যদিও সাইরেনের কোনো আওয়াজ জয়সলমীর বা যোধপুর বা পোখরানে পাওয়া যায়নি। বারমেরে 30 মিনিটের জন্য সাইরেন বেজেছে। তবে তোমাকে একটা কথা বলে রাখি, শান্তির রাত কাটালেও বিএসএফ, আর্মি, এয়ারফোর্স, নাভেল সবাই কিন্তু তৈরি ছিল যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য, অপারেশন রেডি অবস্থায়। যেমনটা আমরা আলোচনা করছিলাম, আমাদের নেভি ফ্লিট সেটা কিন্তু তৈরি ছিল করাচি বন্দরে আঘাত হানার জন্য। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর তার সারা রাত পাহারা দিয়েছে। রাজস্থান সীমান্ত কালকেও কিন্তু আশা করেছিল পাকিস্তান বেয়াদবিপনা দেখাবে, ড্রোন পাঠাবে, তার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রাখা ছিল। কিন্তু ভারতের হুঁশিয়ারির কাছে পর্যদুষ্ট হয়েছে পাকিস্তান। কালকে রাত্রিবেলা তারা আর বেইমানি করেনি, বেয়াদবি দেখায়নি। আজকে হটলাইনে দুই দেশের মধ্যে যে কথা হবে, ডিজিএমও পর্যায়ে যে বৈঠক হবে, সেই বৈঠকে কিন্তু ভারত শর্ত আরোপ করবে, পাকিস্তানের অনুরোধ ভারত মানবে না। কথা হবে শুধুমাত্র পিওকে এবং জঙ্গিদের হস্তান্তর নিয়ে, ছাড়া কিচ্ছু না। দেখো, রাজস্থান সীমান্ত, বেশিরভাগ যে সীমান্ত এলাকা তা কিন্তু মরুভূমি। সেই মরুপ্রান্তরে টেম্পারেচার যেখানে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, জোরে লু বইছে, সেখানেও কিন্তু আমাদের সেনারা পাহারা দিয়ে যাচ্ছেন যাতে শত্রুপক্ষ কোনোভাবে আঘাত হানতে না পারে। তবে প্রত্যাঘাত কিন্তু হবে আঘাত করতে এলে। পরিষ্কার করে দিয়েছেন আমাদের সেনাপ্রধানরা যে গুলি এলে গোলা চলবে, ওরা যদি একটা অ্যাটাক করে আমরা দুটো অ্যাটাক করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সিডিএস জেনারেল চৌহান, তার সঙ্গে সঙ্গে আমাদের এনএসএ অজিত ডোভাল, প্রত্যেকে বারংবার বৈঠক করছেন এবং বৈঠকে স্থির হয়েছে যে কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে এবং তার জন্য ভারত প্রস্তুত। সম্প্রীতি, ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম, সুমন মহাপাত্র ছিলেন আমাদের সঙ্গে। These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গাটায় আমি আসব।
তার আগে একবার একটু জানতে চাইবো যে আমরা ইন্ডিয়ান নেভি সর্বতোভাবে তৈরি যেটা বলছি, সেখানে সাবমেরিন রয়েছে, যুদ্ধর জাহাজ রয়েছে, এবং এই যে উত্তর আরব সাগরে সেখানে এগুলো ইতিমধ্যেই আইএনএস বিক্রান্ত থেকে শুরু করে আইএনএস কলকাতা, আইএনএস গুজরাট সেখানে পার্ক করা রয়েছে। অর্থাৎ কোথাও এই যে ইন্ডিয়ান নেভি পুরোপুরি তৈরি, সেটাতেও কি পাকিস্তান বেশ খানিকটা পিছিয়ে গেল সেই দেখে? এবং তারপরে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভির এই পরাক্রম দেখেই কি এখন সুরসুর করে তারা এই আলোচনায় বসছে? দেখুন, এই আরব মহাসাগরে কালকে যখন ডাইরেক্টর জেনারেল নেভাল অপারেশন এবং ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন এবং আমাদের তো ডিজিএমও করলেনই ব্রিফ, ডাইরেক্টর জেনারেল নেভাল অপারেশন উনি একদম পরিষ্কারভাবে জানিয়েছেন এই যে কেরিয়ার ব্যাটল গ্রুপ সিবিজি, এটা কমপ্লিটলি আইএনএস বিক্রান্তের যে নামগুলো আপনি করলেন, আইএনএস কলকাতা, আইএনএস মুম্বাই, এই বিভিন্ন ক্লাস অফ শিপ হচ্ছে ডেস্ট্রয়ার। আইএনএস বিক্রান্ত হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ওটা মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দুটো রাষ্ট্রের কাছে আছে, এই জোনে নেই বললেই চলে। ভারতের অ্যাজ ফার দ্য নেভাল সুপিরিয়রিটি ইজ কনসার্ন, কেরিয়ার ব্যাটল গ্রুপ যখন মুভ করে 30-35টা শিপ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট এন্ড আইএনএস বিক্রান্ত, এবং যে কারণে আইএনএস বিক্রান্তকে বিগ ড্যাডিও বলা হয় কর্নেল চৌধুরী। একদম কারেক্ট। এবং 1971-এ অফ ট্রাইডেন্ট, আমার মনে হয় যারা ইতিহাস জানে 71-এ কি হয়েছিল এবং করাচি বন্দরের কি হয়েছিল, করাচি বন্দরে যে ওদের ওয়ারশিপ দাঁড়িয়ে ছিল তার কি অবস্থা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে আজকে ভারতবর্ষে দুটো সাবমেরিন আছে, নিউক্লিয়ার সাবমেরিন, আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাত। আমরা সবাই বারবার বলেছি, এবং এরা বাই স্টেলথ চলে, এরা কোথায় থাকে, কিরম ভাবে যায়, কোথায় করবে, সারপ্রাইজ আনবে, বিশ্বে কেউ জানে না। যারা শুধু ডিসিশন মেকার 2-3 জনও জানে, 2-3 জন ছাড়া, এই শিপের ক্রু ছাড়া আর 3 জন যে ডিসিশন মেকার, তারা ছাড়া এই সম্বন্ধে, এই দুটো সাবমেরিন সম্বন্ধে কেউ জানে না। তাছাড়া আমাদের অন্য সাবমেরিন আছে, স্করপিয়ন ক্লাস সাবমেরিন, আদার ক্লাস অফ সাবমেরিনস আর দেয়ার which are not nuclear, but ওরাও ডিপ ইনসাইড গিয়ে ওরা কিন্তু ওদের যে ওয়ারশিপ, পাকিস্তান ওয়ারশিপে ভেঙে দিতে পারে। সেই দিকে দেখতে গেলে নেভাল সুপিরিয়রিটি, এবং আমি আপনার দর্শককে জানাতে চাই এটা কেন হলো। ইয়েস, আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে নেভাল সুপিরিয়রিটি তো একটা আছেই, কিন্তু যেটা ওরা লঙ্ঘন করলে, সুমন যেটা বলছিল যে বেঈমান পাকিস্তান 10 তারিখ রাত্রির বেলা অথবা ভোর রাত্রিরে 1:44, আমি টাইম বলছি 1:44 AM, 10 তারিখ 1:44 ভোরবেলা পাকিস্তানে কিন্তু অনেক খবর দেখবেন, অনেক জায়গায় এসছে আর্থকোয়েক হয়েছিল, মানে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটা কিসের জন্য হয়েছিল? কোন টেকটনিক, যারা এটা নিয়ে গবেষণা করে দেখবেন আর্থকোয়েক হয়, টেকটনিক প্লেট যেটা থাকে সেটা যদি শিফট করে তাহলে তখন ভূমিকম্প হয়। বাট ইসরো থেকে জানানো হয়েছে দেয়ার ইজ নো শিফট ইন টেকটনিক প্লেট, মানে ভূমিকম্প যার জন্য ন্যাচারালি হয় তার জন্য হয়নি। কি হয়েছিল? 3টে জিনিস has changed the history, rewrote the doctrine of the war doctrine of the entire world. রাওয়ালপিন্ডি, সারগোদা আর নূর খান, এটা হচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার নার্ভ। দুটো জিগির দেখায় পাকিস্তান ভারতের সঙ্গে, ছোট্ট দেশ, দুটো জিগির দেখায়, একটা নিউক্লিয়ারের জিগির দেখায় আর একটা জঙ্গিদের পাঠিয়ে ভয় দেখায়। দুটোই ভেঙে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জাকোবাবাদ F-16 এর যা আছে জাকোবাবাদ এয়ারবেসে থাকে, ভেঙে গুড়ি দেওয়া হয়েছে, এবং ওইখানে একটা নিউক্লিয়ার স্টোরেজের কর্নেল চৌধুরী একদিকে যখন আমরা দেখেছি যে একের পর এক এইভাবে প্রত্যাঘাতে, রিটালিয়েশনে ভারত পাকিস্তানে মেরুদণ্ড তছনছ করে দিচ্ছে, অন্যদিকে আবার দেখুন যে নিরাপত্তা পরিষদ সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত, এবং কেন এই যে সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ সেখানে তুলে ধরবে ভারত। অর্থাৎ পাকিস্তান এই যে এত দিন ধরে এত কিছু ঘটিয়েও যে অস্বীকার করে আসে, এবার কিন্তু তথ্য প্রমাণ সমেত রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে ভারত। কর্নেল চৌধুরী, একদম ঠিক কথা বলেছেন। দেখুন, আমরা তো আজকে বিশ্ব দেখেছে, টিভি স্ক্রিনে দেখেছে যে এই ভাওয়ালপুর অথবা মুরিদকেতে
যখন এই 100টা জঙ্গিদের মারা হলো, তাদের কিরম ভাবে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন, যাদের নাম বলা হয়েছে, এই আবু সাইদ, আবু বিন, এদের পাকিস্তানের ফ্ল্যাগে মুড়ে তারা নিয়ে গেছে কোথায় শেষকৃত্য করতে। গান স্যালুট দিচ্ছে, কাদের দিচ্ছে? জঙ্গিরা যেখানে মারা গেছে তাদের গান স্যালুট দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। তো আজকে বিশ্বের কাছে আমার মনে হয় আর কোনো প্রুফ দরকার নেই যে জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টারে যখন জঙ্গিরা মারা যাচ্ছে তাদের শেষকৃত্যের জন্য থাকছে পাকিস্তান রাষ্ট্রের পলিটিক্যাল ডিসপেন্সেশন, পাকিস্তান রাষ্ট্র যারা চালায় আইএসআই, পাকিস্তান রাষ্ট্রের সামরিক বাহিনী শেষকৃত্যের জন্য গান স্যালুট দিচ্ছে এবং পাকিস্তান ফ্ল্যাগে তাদের সেই সম্মান জানাচ্ছে। তো এই জঙ্গিদের যারা খাওয়ায়, পোষণ করে, যাদের নাশকতা ছক বানায়, যে আইএসআই স্পেশাল সার্ভিসেস গ্রুপ পাকিস্তান সামরিক বাহিনী ট্রেনিং দেয় এই কমপ্লিট মুজাফরবাদে, আমার মনে হয় আর কোনো প্রুফ ইউএনএ দেখা দরকার নেই। ইউনাইটেড নেশন, মার্কিন যুক্তরাষ্ট্র কাছে হাজার হাজার প্রুফ আছে, কারণ ওরা তো আবোতাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে মেরেছে। এর থেকে বড় প্রুফ আর কি হবে? যখন নিজের গায়ে ছ্যাঁকা লাগে তখন তার জ্বালাটা বুঝতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল এবং আবোতাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে মারা হয়েছে এবং তার যে জঙ্গি যে সংগঠন আছে সেটাকে শেষ করা হয়েছে। সেখানে ভারত কেন করবে না? কারণ ভারতের বাড়িতে ঢুকে মারা হয়েছে, বাড়িতে ঢুকে। তো আমরা সেই প্রত্যাঘাত করব না? নিশ্চিতভাবে করব। সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী। আমরা এই খবরেই থাকবো।